আসসালামু আলাইকুম। আমরা একটু বোর্ড প্রশ্নগুলো সলভ করি। সবুজ ও আসাদ সহপাঠী। অসচ্ছল পরিবারের সবুজ বহু চেষ্টা করেও কোনো চাকরি পাচ্ছে না, তাছাড়া তার কিছু শারীরিক সমস্যাও আছে। অন্যদিকে পড়ালেখা শেষে আসাদ একত্রে দুটি চাকরির নিয়োগপত্র পায়, একটি তার নিজ জেলায় কিন্তু বেতন ভাতা কম, অন্যটি দুর্গম এলাকায় তবে বেতন ও সুযোগ সুবিধা বেশি, কিন্তু সে কোনটিতে যোগদান করবে তা নিয়ে বেশ চিন্তিত। তাহলে এখানে গ নাম্বার প্রশ্ন বলছে সবুজের মধ্যে সৃষ্ট সমস্যার কারণ বলো। সবুজ দেখো অসচ্ছল পরিবার, পরিবেশগত একটা উৎস আছে, আর কি আছে, কোনো চাকরি পাচ্ছে না, তাছাড়া তার কিছু শারীরিক সমস্যাও আছে। তাহলে সবুজের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর পরিবেশগত কিছু সমস্যা আছে, আবার ব্যক্তিগত উৎসও আছে। এ ব্যাপারটা নিয়ে আমরা আলাপ করব উত্তরে। ঘ নম্বরে আসো, আশাদের মধ্যে সৃষ্ট সমস্যা উদাহরণ সহ বিশ্লেষণ করো। আশাদের ক্ষেত্রে হচ্ছে দ্বিগুণ আকর্ষণ বিকর্ষণ। কেন? নিজের জায়গায় একটা ভালো চাকরি পেয়েছে কিন্তু বেতন কম, অন্যদিকে দুর্গম এলাকায় পেয়েছে যেটা বিকর্ষণ করছে, কিন্তু সেখানে সুযোগ সুবিধা বেশি। উত্তর কি বলছে দেখো, আশাদের মধ্যে সৃষ্ট সমস্যা দ্বিগুণ আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্বকে নির্দেশ করে। আমরা এখানে দ্বিগুণ আকর্ষণ বিকর্ষণ নিয়ে কথা বলবো। 2 নম্বরে দেখো কর্মভারের লক্ষণ এ এবং মানসিক। তাহলে কর্মভারের লক্ষণ আমরা 2 ধরনের পড়েছি, শারীরিক মানসিক। কর্মভার নিরসনের উপায় পড়েছি 3টা, প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন, সঠিক কর্ম অনুসূচি, এবং 3 নাম্বার হচ্ছে কর্ম পুনর্বিন্যাস। তাহলে সি এ হবে প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন, ই এ হবে কর্ম পুনর্বিন্যাস। এখন দৃশ্যকল্প 1-এ এ চিহ্নিত অংশটি ব্যাখ্যা করো, মানে আমরা কি কর্মভারের শারীরিক লক্ষণগুলো নিয়ে আলাপ করব, বর্ণনা করব। দৃশ্যকল্প 2-এ সি ও ই এর মধ্যে তুলনামূলক বিবরণ দাও, মানে আমরা প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন এবং সঠিক কর্ম পুনর্বিন্যাস নিয়ে আলাপ করব। 2 নম্বর উদ্দীপক দেখা শেষ। 3 নম্বরে আসো, দেখো ব্যক্তি দুই পাশে দুইটা পজিটিভ জিনিস আছে, দুইটাই তাকে আকর্ষণ করছে। তাহলে দৃশ্যকল্প 1 হচ্ছে আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব, দৃশ্যকল্প 2 হচ্ছে একদিকে পজিটিভ নেগেটিভ দুই পাশেই আছে, তার মানে কি এটা দ্বিগুণ আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব। দৃশ্যকল্প 1-এর চিত্রটি ব্যাখ্যা করো, আকর্ষণ আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব ব্যাখ্যা করবা। দৃশ্যকল্প 2-এর চিত্রটি শনাক্তকরণ, এর মোকাবেলা করার কৌশল লিখো। এটা দ্বিগুণ আকর্ষণ বিকর্ষণ এবং কি করলে দ্বিগুণ আকর্ষণ বিকর্ষণ থেকে আমরা বেঁচে থাকবো বা মোকাবেলা করা যাবে, এই উপায়টা নিয়ে আলাপ করব। আমরা হচ্ছে 4 নম্বরে চলে আসি। শরীফ এইচএসসি পরীক্ষার্থী, কয়েকদিন ধরে সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, তার ভীষণ ক্লান্তি লাগে, ঘুম ঘুম আসে, মাথা ব্যথা করে, ডাক্তারের কাছে যায়। ঈদের 2 নম্বর দৃশ্যকল্প 2 হচ্ছে ঈদের ছুটিতে বাড়ি যাবার জন্য 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ায় আরিফের মন খারাপ হয়ে গেল। অন্যদিকে সোমার নায়িকা হওয়ার স্বপ্ন থাকলেও অতিরিক্ত মোটা হওয়ার জন্য সেই স্বপ্ন আর পূরণ হলো না। প্রশ্ন বলছে দৃশ্যকল্প 1-এ শরীফের অবস্থাকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলে? কর্মভার বলে, এবং কর্মভারের কারণেই তার হচ্ছে ক্লান্তি লাগে। এই যে দেখো উত্তরে কি বলছে, দৃশ্যকল্প 1-এ শরীফের অবস্থাকে মনোবিজ্ঞানের ভাষায় কর্মভারের প্রতিফলন বলা যায়। কর্মভার সম্পর্কে আলাপ করবো আমরা। আচ্ছা, এখানে কি হয়েছে, বাড়ি যাওয়ার জন্য 2 ঘন্টা লাইনে থেকেও টিকিট পায় নাই, তাই মন খারাপ। আর সোমা মোটা হওয়ার কারণে নায়িকা হতে পারে নাই। তাহলে আরিফ ও সোমার সমস্যার উৎস কি একই না ভিন্ন? তোমাদের কি মনে হয়? আরিফের টিকিট পায় নাই, এটা কি পরিবেশগত সমস্যা, আর সোমা হচ্ছে কি মোটা হয়েছে, এটা তার ব্যক্তিগত সমস্যা। তাহলে তাদের সমস্যার উৎস যথাক্রমে একজনের পরিবেশগত, আরিফের পরিবেশগত, সোমারটা ব্যক্তিগত। এটা নিয়ে আলাপ করলেই আমাদের উত্তর হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন দেখি, কোভিড-19 মহামারীর কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় দীপার নানা ধরনের অসুস্থতা ও আবেগীয় সমস্যা দেখা দিয়েছে। অপরদিকে তার বোন লিলি ভালো বেতনে একটি চাকরি পেয়েছে, কিন্তু চাকরিস্থল খুবই দুর্গম বন অঞ্চলে। লিলি সিদ্ধান্ত নিতে পারছে না। লিলির মধ্যে পরীক্ষিত দ্বন্দ্বের বিবরণ দাও। এটা কি হবে? এখানে লিলির ক্ষেত্রে কিন্তু দুর্গম অঞ্চল আছে শুনেই দ্বিগুণ বলা যাবে না, কারণ লিলি একটাই চাকরি পেয়েছে এবং সেটা দুর্গম অঞ্চলে। তাহলে এখানে ঘটনা একটাই, এই একটা ঘটনারই 2 ধরনের দিক আছে, একটা আকর্ষণ করে, একটা বিকর্ষণ করে। আকর্ষণের দিক হচ্ছে চাকরি, আর বিকর্ষণের দিক হচ্ছে এটা দূরে। তাহলে আকর্ষণ বিকর্ষণ নিয়ে কথা বলবো। আচ্ছা, দীপার মধ্যে যে ধরনের চাপমূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা তুলনামূলক বিশ্লেষণ করো। দীপার মধ্যে কি হয়েছে? দীপার মধ্যে চাপমূলক পরিস্থিতি হলো, একটা তার শারীরিক রোগ কোভিড-19-এর কারণে, আর আরেকটা সমস্যা হলো তার আবেগীয় সমস্যা দেখা দিয়েছে। আমরা এই 2টা সমস্যা নিয়ে আলাপ করব। আচ্ছা, 6 নম্বরে আসো, রহিম খুবই মেধাবী ছাত্র, কিন্তু দুর্ভাগ্যবশত সে বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে পারেনি। খুবই মেধাবী কিন্তু সে পারেনি, ফলে মানসিকভাবে খুবই অস্বস্তি বোধ করছে। বড় ভাই মিজান একজন বেসরকারি চাকরিজীবী, অফিসে প্রচুর কাজ করতে হয়, ফলে সে প্রায় মাথা ব্যথা, ক্লান্তি ও অমনোযোগ ও ধৈর্যহীনতায় ভোগে। চলো আমরা উত্তরগুলো দেখি। প্রশ্ন কি বলছে, রহিমের মধ্যে যে মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে তা উল্লেখ করো।
তো রহিম কি হয়েছে, বুয়েটে ভর্তি হতে চেয়েছে কিন্তু ভর্তি হতে পারে নাই, তার ফলে তার মধ্যে হতাশা তৈরি হয়েছে, ফলে আমরা হতাশা নিয়ে কথা বলবো। মিজানের ক্ষেত্রে কি হয়েছে, মিজানের সমস্যা সমাধানের কৌশলগুলোর বিবরণ দাও। এখন সমস্যা সমাধান করার আগে তো মিজানের কি প্রবলেমটা দেখতে হবে। মিজান হচ্ছে বেসরকারিতে কাজ করে, সে অফিসে প্রচুর কাজ করতে হয়, ক্লান্তি, মাথা ব্যথা, অমনোযোগ, ধৈর্যহীনতা, মানে তার কর্মভারের শারীরিক ও মানসিক লক্ষণগুলো দেখা গিয়েছে। কারণ কর্মভারের সমস্যা দূর করতে গেলে আমরা 3টা পরিবেশ জানি। এক হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন, সঠিক কর্মসূচি আর কর্মপুনর্বিন্যাস। এই 3টা নিয়ে আলাপ করলে উত্তর শেষ। আর 1 মিনিট আমরা বলবো, তাহলে আমাদের এই অধ্যায় দেখা শেষ আশা করা যায়। 7 নাম্বার, জনাব আব্দুল করিম একটি বিদেশি কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। ইদানিং কাজের চাপের কারণে তাকে অতিরিক্ত সময় অফিসে কাটাতে হয়। আজকাল অফিসে প্রায়ই তার মাথা ব্যথা, কাজের প্রতি অনাগ্রহ দেখা দিচ্ছে। মোটামুটি সিমিলার টাইপের আমরা উদ্দীপক নিয়ে কথা বলেছি। এইচএসসি পাশের পর সোমা বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে, কৃতকার্য হতে পারেনি, মানসিকভাবে ভেঙে পড়েছে। সোমার মানসিক অবস্থাকে কী বলে, হতাশা বলে। আমরা ইতিপূর্বে এটা দেখেছি। জনাব করিমের সমস্যার সাথে অবস্থারই কি, জনাব করিম হচ্ছে মনোবিজ্ঞান ভাষায় কর্মভার বলা হয়েছে, কর্মভারের প্রকারভেদগুলো বিশ্লেষণ করো। আমরা এখানে শারীরিক ও মানসিক কর্মভার নিয়ে কথা বলে দেবো, শেষ। লাস্ট প্রশ্ন এই অধ্যায়ের, এখানে হচ্ছে 2টা মাইনাস, একটা মাইনাস দেওয়া আছে, 2টা মাইনাস, মানে এটা কি বিকর্ষণ দ্বন্দ্ব নিয়ে কথা বলা হচ্ছে। আর প্রত্যেক ব্যক্তি মানসিক চাপ মোকাবিলায় সচেতন বা অবচেতনে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। উদাহরণস্বরূপ, আমাদের অতৃপ্ত কামনা বাসনা, দুঃখজনক স্মৃতিকে আমরা ইচ্ছাকৃতভাবে মনের গভীরে চাপা দিয়ে রাখি। আবার অনেক সময় আমাদের ব্যর্থতাকে প্রতিষ্ঠিত করার জন্য উদ্ভট যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজেকে রক্ষা করতে চাই। এগুলো ভিন্ন ভিন্ন আত্মরক্ষামূলক কৌশল। আচ্ছা, জোর করে চেপে রাখি, এটা অবদমন। উদ্ভট যুক্তি উপস্থাপন করি, এটা হচ্ছে কি অপব্যাখ্যান হতে পারে। তাহলে দেখো, দৃশ্যকল্প একে পরিলক্ষিত দ্বন্দ্ব কি, দৃশ্যকল্প একে পরিলক্ষিত দ্বন্দ্ব হচ্ছে বিকর্ষণ দ্বন্দ্ব, এটা নিয়ে কথা বলবো। দৃশ্যকল্প 2 মানসিক চাপ মোকাবেলার যে কৌশলগুলো ইঙ্গিত করা হয়েছে ভিন্ন হলে সেগুলো একই শ্রেণী। দেখি উত্তর কি বলছে। বলছে দৃশ্যকল্প 2 মানসিক চাপ মোকাবেলা অপদমন ও অপব্যাখ্যান বা যুক্তিসিদ্ধকরণ কৌশলের প্রতি ইঙ্গিত করা হয়েছে। যেগুলো আলাদা, কৌশলগুলো আলাদা, কিন্তু এগুলো সব কৌশলগুলো কার অধীনস্থ, আত্মরক্ষামূলক কৌশলের অধীনস্থ, মানে একই শ্রেণীভুক্ত। সেই আলাপটা আমরা এখানে করব। তাহলে মানসিক চাপ মোকাবিলার এই হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ। আশা করি এটা তোমাদের উপকৃত করবে। ধন্যবাদ।